বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ৩৩ পর্ব। দেশের বাড়িতে আর এক চেহারা ছিল ভাবিনীর। সারা দিন গাধার মতো খাটুনি, সারা রাত মোষের মতো ঘুম, ৭ চরে মুখে রা নেই। মামা শ্বশুর বাড়িতে তামন্ত প্রাণীকে জমের মতো ভয়। কলকাতার বাসায় আসার আগে এতখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ বোধ করি হাতে গুনে বলতে পারে নিতাই। শুধু সেই অনেক দিন আগে যখন একবার বাসায় আসার কথা উঠেছিল, তখনই যা বউয়ের একটু স্পষ্ট গলা শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোক লজ্জা ভাসিয়ে গালে মুখে চুন কালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনো খান থেকে যে আড়ি পাতার লীলা চলছে এ জ্ঞান টনটনে থাকার দরুনই বোধ হয় বউয়ের এই উচ্চ কণ্ঠ। শুনে নিতাইয়ের চুন মুখ আরও চুন হয়ে গিয়েছিল। পরদিন মামি বলেছিল, কি রে নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি নাকি তোর ওই পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়ি দিয়ে বলেছিল, কি যে বলো, খেপেছ? মামি বলেছিল, দেখো বাপু, ভবিষ্যতে আমায় দুশো না। বৌমাকে আমি বলেছিলাম মনের বাসনা মনে চেপে এখানে পড়ে থাকার দরকার নেই, যাবে তো যাও। তা আবাগির বেটি বলে কি তোমাদের পা আঁকড়ে পড়ে থাকবো, দেখি আমায় কে নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয় থে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল। আর নিতাই তার ধর্মপত্নীর ধর্মজ্ঞানের পরিচয়ে পরিতৃপ্ত হয়েই কলকাতায় এসে নবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো। নিতাইয়ের ১০ দশা ঘটল। অবশেষে বন্ধুপত্নীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেশ একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধেই রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগেই মামি বললেন, কতকাল আর মেছের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন, এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুরসুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুসরণ করল। তার গালে যে চুনকালি পড়েছে এমন মনে হলো না ভাবগতিক দেখে। আসলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রচ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল। কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সে পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরাশয্যা নিয়েছিল, আর অভিভাবকরা চিন্তান্বিত হয়ে স্থির করেছিলেন ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানো প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বউই গ্রাম ছেড়েছে। মামির নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই ৪-৪টে বউ জামালপুরে চলে গেছে। এখানের একটা গেছে কাছড়াপাড়ায়, একটা সাহেবগঞ্জে। রেলের চাকরি হয়েই ছোঁড়াগুলো সাপের ৫ পা দেখছে। লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না। তাছাড়া নেহাত অগঙ্গার দেশও নয় যখন, বরং কালীঘাটের কালীমাতা বিদ্যমান। জমি আপনিই প্রস্তুত হয়েছিল। তবে নিতাই এত জানত না। নিতাই এক কথায় মত পেয়ে অবাক হয়েছিল, কিন্তু সে আর কতটুকু। এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করছে ভাবিনি। সে যেন আর এক মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভাবিনীর এত মুখ আছে? কিন্তু ভাবিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে শায়েস্তা করার ব্রত নিয়ে। দ্বিতীয় কথা,
এই এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবিরত চুপ করিয়েই রেখে এসেছে ভাবিনি। তা সে ভয়েই হোক আর সুখ্যাতি কিনতেই হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা দেবেই। তৃতীয় কথা হচ্ছে, এখন আর সে মুখকে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল্লোলে নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বসতে নিতাই বাক্যবাণে জর্জর, অথচ উল্টে চড়ে উঠবার মুখ তার নেই। কোথায় যেন হার হয়েছে তার, বোঝা যায় না হারটা কোথায়, অথচ কি এক লজ্জা মাথা তুলতে দেয় না। আবার সব থেকে মর্মান্তিক এই, যেখানে নিতাইয়ের পূজার বেদী হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেখানেই যেন ভাবিনীর যত আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে ওঠে সে, অথচ কেন এই অগ্নিদাহ হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ জাতটা কি এত অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেলি তুই? কে তোর জন্য সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীকে বিপদ থেকে সুপথে আনলো? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকতো কোথায় তোর, যদি সত্যবতী না সুপারিশ করত? ধান সেদ্ধ করতে করতে, খাড় কাচতে কাচতে আর ঢেকিতে পাড় দিতে দিতেই তো জীবন কাটছিল, আর তাই কাটতো। তার জন্যে কৃতজ্ঞতার বালাই মাত্র নেই, জানে না নাকি? নিতাই তো কলকাতার বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নেপনার স্বাধীনতাটি পেলে, এর কারণস্বরূপ হচ্ছে সেই মানুষটি। বৌঠান না হুকুম করলে কোন শালা এত ঝামেলা পোহাতে যেত? ভাবিনীর যে মুখ বলে একটা বস্তু আছে, সেই দিনই যেন হঠাৎ একটু আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনী, সভ্য শহরে বাস করলে বুঝি কথাবার্তা এমন চোয়ারে হয়? তা ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গিয়েছিল নিতাইয়ের। যে সঙ্গের যে ফল। যে বন্ধু তাকে উচ্ছন্নের পথের পথ চেনাচ্ছিল, সে নিজে যে দরের, তার গতিবিধিও তেমনি দরের ঘরে। কাজেই কথাবার্তা চালচলনে একটু প্রভাব পড়বেই, না পড়ে যাবে কোথা? নিতাই শালা শব্দটা উচ্চারণ করেই ঈষৎ লজ্জিত হয়েছিল। ভাবিনীর মন্তব্যে আরও দমে গিয়ে বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই যে গিন্নিত্ব শুরু করলে। সেদিন ওইটুকুর ওপর দিয়েই গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা কলা চাঁদ বেড়ে যায়। এখন 16 কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালে হয়ে গেল এক চোট। রাত থেকে মাথাটা টিপ টিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলেছিল, ভাতও খাবো না, অফিসও যাব না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনী। বাজা মানুষ, সারাটা দিন তো একাই কাটে, এ তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস, একটা দিন একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাইয়ের কাটছে আজকাল এক নতুন নেশায়। ঠিক নতুনও নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরেছে আজকাল নিতাই আর নবকুমার ফি রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেরই একটু এদিক সেদিক বাড়ি, বাগান, পুকুর আছে। তারা নেমন্তন্ন করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকেই ছিপ, হুইল, বড়শি, চার নিয়ে ব্যস্ততা পড়ে যায় দুবাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনী। আর শহরের বাসায় কম কাজ করে করে আয়েশি হয়ে যাওয়া মন ভাবল, যাক, তাহলে আজ রাঁধবই না। ও যেমন ভাতের বদলে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, আমিও তাই থাকব। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। এওত রক্ষে করতে একটু মাছ মুখে দেওয়া দরকার। তার রাতে সে লক্ষণটুকু পারলেই হবে। কলসিতে কই মাছ জিওনো আছে। সেই মন নিয়েই খানিক বেলায় আধ সেলাই কাঁথাখানা আর ছুঁচ সুতো পেরে নিয়ে বসেছিল ভাবিনী। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ উঠে এসে বলল,
এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেরে বসেছ যে? ভাবিনী মুখ কুঁচকে বলে, তুমি যখন খাচ্ছ না তখন আর নিজের জন্যে কে আবার হাঁড়ি নাড়ে? তার মানে আমি খাবো না বলে তুমিও হরিমটর? ছি ছি, এ আবার একটা কথা নাকি? খাবে কি? ভাবিনী একটা উচ্চাঙ্গের দার্শনিক ভঙ্গি করে বলে, মেয়ে মানুষের আবার খাওয়া? ও তোমার সঙ্গে দুটো খই মুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোই জ্বালবে না? দরকার তো দেখছি নে কিছু। নিতাই ইতস্তত করে বলল, তবে আর কি, নইলে ভাবছিলাম। কি ভাবছিলে? না থাক। ভাবিনী কাঁথা সরিয়ে রেখে বলে, থাকবেই বা কেন, বলোই না। নিতাই বলে, না মানে বলছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি। আলু মরিচের দম দিয়ে দুখানা গরম গরম রুটি খেলে মন্দ হতো না। রুটি? রুটি শুনেই ভাবিনীর মাথায় বজ্রাঘাত হয়। রুটি কথাটাই শুনেছে এ যাবৎ, হাতে করে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরে ও বস্তুর চলনই নেই। ভাত খাও ভাত, না খাও মুড়ি আছে, চিড়ে আছে, খই বাতাসা, ফুলুরি কলাই সেদ্ধ আছে, যেমন যার শরীরের অবস্থা বুঝে সেবা করো। রুটির কথা ওঠেও না। কলকাতায় এসে নিতাই এই শহুরে চালটি শিখেছে। আর একদিন এমনি সন্ধেবেলা বাড়ি ফিরে বলে বসেছিল, দেহটা কেমন ম্যাজ ম্যাজ করছে, দুখানা রুটি গড়ো না, আটা নিয়েই এসেছি একেবারে। সেদিন একটু অমৃত ভাষণ করতে হয়েছিল ভাবিনীকে। স্বামীর কাছে মিথ্যে বলার পাপের জন্যে অলক্ষ্যে একবার নাকটা কানটা মলে নিয়ে বলেছিল, ও হরি, তা কি জানি ছাই, ভাত তো চড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘরে খানা তল্লাশ করতে যায়নি। তবে থাক, তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা শুদ্ধ আটা মজুত আছে নিতাইয়ের জানা। কাজেই বাসনাটা প্রকাশ করে ফেলে অন্য চিন্তায় পড়ে যায়। কিন্তু ভাবিনীর মাথায় যে দুশ্চিন্তার পাহাড় চাপল। রুটি গড়তে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি গড়তে জানি না বলাটাও তেমনি কঠিন। তবু শেষ চেষ্টা করে সে। বলে, দিন দুপুরে শুকনো রুটি আর কেন খাবে তবে? বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না, অন্নদ্রব্যটা থাক, ওতে শরীর অসুস্থ হয়। রুটিটা নেহাত শুকনো না করে গাওয়া ঘি একটু মাখিও। মেলা করো না, ওই খান 12-14, অনাহারী ওষুধ। অগত্যাই আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। কোথায় আজ কাঁথাখানা মিটিয়ে ফেলবে আশা করছিল উনুনের দায়ে ধরা পড়বে না। সে জায়গায় কিনা একেবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হল না। কারণ প্রথমেই প্রয়োজনাতিরিক্ত জল ঢেলে আটাটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছিঁড়ে খুঁড়ে বহু কোণ বিশিষ্ট খান কয়েক আটার চাকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফেলে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলোই। অথচ আবার গঠন সৌকুমার যে জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্যেও রুটিই করছে ভাবিনী। আর সে রুটির সংখ্যা অনুমান করে মনে মনে একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। পেটের মধ্যে যে সাড়া উঠেছে, বারবার সাড়া দিয়ে উসখুস করে অবশেষে রান্নাঘরের দরজাতেই এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাজ্য! বললাম যে শুধু দুখানা রুটি আর আলু মরিচের দম হলেই হবে। ভাবিনী আজও মনে মনে নাক কান মুলে বলে,
ওমা, তাই কি আবার খেতে পারে মানুষ? একটু সোনা মুগের ডাল চড়াচ্ছি। এই দেখো, আবার ওই সব, তাই এত দেরি হচ্ছে। দরকার নেই, দরকার নেই, ওই যা হয়েছে তাই দিয়ে দাও। দিয়ে তো দেবে, কিন্তু আলু মরিচের দম কই? অগত্যাই হাটে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনীকে। সবটা নয়, হাঁড়ির কানাটা। বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে আবার বলতে থাকে, ও না হয় পরেই হবে, শুধু গুড় রুটিও মন্দ না। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভাবিনীকে স্বামীর পাতের গোড়ায়। আর জোর খিদের মুখে সেই গুড়ের ডেলা আর আটার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্তকণিকা মুহূর্তের মধ্যে অগ্নিকণিকায় পরিণত হয়, মার মার করে ওঠে। থালাটা ধরে দিয়েই ছুতো করে রান্নাঘরে ঢুকে পড়েছিল ভাবিনী। হঠাৎ থালা আঁচড়ানোর ঝনঝন শব্দে চমকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখল থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কখানা রুটি একসঙ্গে তাল করে হাতে চটকে নিতাই চেঁচাচ্ছে, কি হয়েছে কি এ? আমার ছেড়াদের পিণ্ডি, বলি দুখানা রুটি গড়বারও যদি ক্ষমতা না থাকে বলনি কেন আগে? কোন শালা বেকুব খেতে চাইবে তাহলে? আমারও যেমন মুখুমি, বাজার থেকে 2 আনার পুরি তরকারি কিনে এনে খেলেই চুকে যেত। তা নয়, স্বাদ করে রুটি খেতে চাইলাম আমার কর্মিষ্ঠী পরিবারের কাছে। হ্যাঁ, বোঝা উচিত ছিল এইসব সভ্য কাজ সবাইয়ের জন্য নয়। সেই যে বলে, বাপের জন্মে নেইকো চাষ, ধানকে বলে দুর্বাঘাস। এ হচ্ছে তাই। তা শহরে যখন এসেছ, সভ্য কাজ একটু শিখতে হবে বই কি। তোমার ধান সেদ্ধ ঢেকি কোটার মহিমা তো চলবে না এখানে। তাই পরামর্শ দিই, একবার আধবার বউঠানের কাছে গিয়ে মানুষের মতন কাজকর্ম শিখে এসো দুখানা। বড্ড বেশি খিদের মাথায় বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের উপর রাশ রাখতে পারেনি নিতাই। কিন্তু সকলেরই ধৈর্যের সীমা আছে। বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলেই এতগুলো কথা নীরবে শুনেছিল ভাবিনী। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে নাই ভাবছিল, এবং মনে মনে আজ করছিল রাগটা একটু নরম হলে বরং তুতিয়ে পাতিয়ে 4টি খই দুধ। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ টানটা আর সইতে পারল না যন্ত্রের তার। ছিঁড়ে পড়ল ঝনঝনিয়ে। পড়বেই। তোমার গায়ে আমার পায়ের আগাটা একটু ঠেকে গেছে বলে তুমি আমায় কষে লাথালে আমি কি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লা ছিটকে পড়েছে বলে আমার ঘরে তুমি আগুন দেবে আর আমি চুপ করে থাকব? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঢুকিয়ে আমার তামস্ত বাগান তুমি মুড়বে, আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকব? ইয়ার কি নাকি? মানুষ মানে পাথর নয়। তাই শেষ রক্ষে হলো না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগেই ভাবিনীও রে রে করে তেড়ে উঠল। কি কি বললে? আর একবার বলো তো শুনি। তোমার পেয়ারের বৌঠানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি, আর কত অপমান তুলে রেখেছ আমার জন্যে? যা রেখেছ একসঙ্গে বার করো, একেবারে বুকে ভরে নিয়ে মা গঙ্গার কোলে আশ্রয় নেই গে। রেখে এসো, আজ আমায় রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। ও গো মা গো, এই সুখ করাতে তুমি আমায় শহরে এনেছিলে? ঝাড়ু মারি আমি অমন সুখের মাথায়। ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানব, চুকে যাবে নেটা, তার আর ডালপালা গজাবে না। ও মা, এ যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জম তুমি, কেমন? উঠতে বসতে নড়তে খালি বৌঠান আর বৌঠান। বলি, এতই যদি মন্তরপুত করে রেখেছিল বৌঠান, তো আমায় আবার আনতে গেছলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ ঢাকতে। তোমার আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার উপর হাতুড়ি।
নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে, কি বললি? অ্যাঁ, তুই তুই বললে তুমি আমাকে হাঁড়ি কাউরার মতন? এও বোধ হয় শহরের সভ্যতা। তোমায় আমি করে আঙুলেও ছেদ্দা করি না, বুঝলে? কানা করায় না। দুশ্চরিত্রী স্বামী আবার স্বামী। আমি যাব সে মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষে করতে? গলায় দেবার দড়ি জুটবে না আমার। যাও, তুমি যাও দুবেলা, তার পাদদক্ষাও গে। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের ওপর রেখে বার দুই পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পাদদক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে এই তোমার মতন মেয়ে মানুষেরও সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষে করলে আর দুবেলা পা ধোয়া জল খেলে যদি তার কোড়ে আঙুলের নখের যোগ্য হও। নিতাই চরম অভিব্যক্তিতে তার হৃদয়ের শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে যে পরস্ত্রীর এই শ্রদ্ধা প্রকাশ কাটা ঘায়ে নুনের তুল্য, তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর ভাবিনি যদি কোমরে কাপড় জড়ায়, তাকে দোষ দেওয়া যায় না। ভাবিনি জীবনাবধি যা দেখেছে তাই শিখেছে। দেখার ঊর্ধ্বে শেখবার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে? তাছাড়া যে মেয়ে মানুষ যতই নিরেট হোক, নির্বোধ হোক, স্বামীর মন পেলাম কিনা বুঝতে বাধে না তার। আর সে মনের অধীশ্বরী যদি আর কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতার মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। এই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমরে কাপড় জড়িয়ে কি যেন একটা ছড়া আউড়ে ছিটকে সরে যায় ভাবিনি। বটে বটে, করে আঙুলের যুগ্গি, চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরের স্ত্রীর সবই মিষ্টি যাদের। বলি, তোমার প্রাণের নিধি বৌঠানের সব খেলা জানো? ও কথা তুলি না, তুলতে পীরবৃত্তি হয় না, তাই তুলি না। তুললেই তো পুরুষের মুখ বুক সব খুলে যাবে। যা দেখবে তাই সুচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এইবার তোমায় জানাই, স্বামীকে নুকিয়ে রোজ ভর বিবিটি সেজে কোথায় যান গিন্নি, জানো সে কথা? স্বামীকে লুকিয়ে মানে? নিতাই যেন দুর্বল পক্ষ হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভাবিনি কুটিল হেসে বলে, নুকিয়ে মানে নুকিয়ে, ঝি মাগি বলেছে আমার ঝিকে। ছেলেদের শেখানো আছে, বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই সগর্জনে বলে, বিশ্বাস করি না। ও তাই নাকি? এইটুকুই বিশ্বাস করো না? আরও শুনলে না জানি কি বলবে। বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে কত দহরম মহরম তা জানো? তেনার সঙ্গে তো ব্রহ্ম ধর্মের আপিসে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন, ওর কথা তোমার কাছে কইতে ঘেন্না হয়, তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন। খবরদার! নিতাই তীব্র চিৎকারে এগিয়ে আসে। মিথ্যাবাদী, মিছিমিছি করে আর কিছু বলতে যাস তো জিভ খসে পড়বে। চুপ, একেবারে চুপ। দিশেহারা দেখায় নিতাইকে, অথচ এমনই সর্বনেশে সত্যগন্ধি মতো যে একেবারে উড়িয়ে দিতেও বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার জাত ধর্ম খুইয়ে ব্রহ্ম হয়েছিল। নিতাইয়ের হাড়ে বাতাস লেগেছিল। ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে আসা যাওয়ার পথে তার কাটা পড়ল। কিন্তু এ কি কথা শোনা যায় মন্থরার মুখে! দিশেহারাই হয়ে যায় নিতাই। এই সুযোগে ভাবিনি কোমরের আঁচলটা আর একটু শক্ত করে। বলি, গায়ের জোরে চুপ করিয়ে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি এই তোমায় বলে রাখছি, ওই তোমার পেয়ারের বৌঠান ব্রহ্ম হবে হবে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষেছে, মিছে করে বলে ভাইজি, ভগবান জানেন বেধবা না আইবুড়ি।
বয়সের তো গাছ পাথর নেই, সেটাকে তো আর হিঁদুর সংসারে গছাতে পারবে না, তাই ব্রহ্ম হতে তার। তুমি চুপ করবে? ভাবিনি মুখে একটা আঙুল ঠেকিয়ে ভেঙিয়ে উঠে বলে, তবে এই করলাম, কিন্তু আমি চুপ করলেই তো আর জগৎ চুপ করে থাকবে না, জানতে সবই পারবে। চুপ সত্যিই তখন করেছিল ভাবিনি। বোধ করি অস্নাত অভুক্ত স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লেগেছিল বলে অস্ত্র সংবরণ করেছিল, কিন্তু নিতাই ছটফটিয়ে বেরিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এসব সম্ভব? লুকোচুরি, অভিসার, ব্রহ্ম সমাজে যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপি চুপি মেলামেশা। ভাবিনীর অভিযোগ যদি সত্যিই হয়, তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর, না স্নান না আহার আরও উদ্ভ্রান্তি আনছিল। ভাবিনী এক সময় এসে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল নিয়ে সেধেছিল। গলা দিয়ে নামাতে পারেনি নিতাই। পরে হবে বলে সরিয়ে রেখে বালিশে মাথা ঘষতে ঘষতে অবশেষে এক সময় ঘুমিয়েও পড়েছিল। ও বেলা ঘটেছিল এসব। ঘুম ভাঙল পড়ন্ত বেলায়, নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করছে, নিতাই, নিতাই, তোদের বৌঠান এসেছে এ বাড়িতে? ধর্মরিয়ে উঠে বসে নিতাই। উপবাসক্লিষ্ট শরীরে মাথাটা ঝিমঝিম করে ওঠে। প্রশ্নের কথাটা চট করে হৃদয়ঙ্গম হয় না, তাই উত্তরের বদলে নিজেই সে প্রশ্ন করে, কি, কে এসেছে? আরে বাবা, তোর বৌঠান ছাড়া আর কে? আর কাকে খুঁজে বেড়াবো আমি? ভেতরে গিয়ে একবার খবর নিয়ে আয় দেখি বৌমার কাছে বেড়াতে এসেছে কিনা। নিতাই হতচকিত দৃষ্টি মেলে আস্তে মাথা নাড়ে। কি মুশকিল, বসে বসে হাত গুনছিস কেন? তুই তো ঘুমোচ্ছিলি মদ্দারাম, ইত্যবসরে এসেছে কিনা। এতক্ষণে বড়সড় একটা কথা বলে নিতাই ভেবে চিনতে, কেন বাড়িতে নেই? এই দেখো, থাকবেই যদি তো আমি ছুটে এসে হামলা করছি কেন? ওঠ তুই একবার। অগত্যাই উঠতে হয় নিতাইকে, এবং বাড়িতে তৃতীয় ব্যক্তি না থাকার অসুবিধেটা হঠাৎ এখন স্পষ্ট করে উপলব্ধি করে নিতাই। ভেতরে গিয়ে ওই প্রশ্নটা এখন করতে হবে ভাবিনীকেই। নিতাইয়ের মুখ থেকেই বার করতে হবে, বৌঠান এসেছেন? উত্তরটা যা আসবে সে তো নিতাইয়ের জানাই। নেহাত নবকুমারের নির্বেদেই ওঠা, নইলে সত্যবতী এসেছে আর নিতাই টের পায়নি? ঘুমিয়েছিল বই তো মরেছিল না। খান কয়েক বাড়ির ব্যবধানে দুটো বাড়ি, আসা যাওয়া তো আছেই। ভাবিনী আসার পর তার সুবিধে অসুবিধে দেখতে প্রথম প্রথম খুবই এসেছে সত্য, কিন্তু ভাবিনীর অনাগ্রহেই যাওয়াটা আশাটা কমিয়ে ফেলেছে। কিন্তু সেসব আশা বেশিরভাগই নিতাইয়ের অনুপস্থিতিতে, উপস্থিতিতে দৈবাৎ। আজই কি আর হঠাৎ সেই সৌভাগ্য? নবকুমারের অধীরতায় উঠে গেল নিতাই। ভিতরে গিয়ে এদিক ওদিক ঘুরে চলে এসে মাথা নাড়ল। মান খুইয়ে জিজ্ঞেস করতে হলো না। দেখল ভাবিনী একা বসে সন্ধ্যের অন্ধকার তুচ্ছ করে সেই কাঁথাখানাই সেলাই করছে। ভর সন্ধে যে সুতো হাতে করতে নেই, এই শিক্ষাও যেন বিস্মৃত হয়ে গেছে ভাবিনী। কি হবে নিতাই? নবকুমার প্রায় ভ্যাঁক করে কেঁদে ফেলে। নিতাই শুকনো মুখে বলে, আর কোথাও গেছেন হয়তো। আর কোথায় যাবে, একার কোথায় যাবে? কপালক্রমে ঠিক এই সময় তুরু খোকা দুদিনের জন্য ওদের ঠাকুমা ঠাকুরদাকে দেখতে বারুইপুরে গেছে। একা গেছে? চমকে ওঠে নিতাই। না না, আমাদের অবনী যাচ্ছিল দেশে, ভাবলাম ওদের তো ছুটি রয়েছে, যাক দুদিন,
দেশ ভিটে কিছুই তো চিনল না, কি করে জানবো এই ফাঁকে এই বিপদ হবে? নিতাই আরও শুষ্ক কণ্ঠে বলে, তোমার সঙ্গে কোনো বচসা টচসা হয়নি তো? মানে গঙ্গার দিকে টিকে? না না, সেসব কিছু নয় নিতাই। তবে আমাকে না জানিয়ে তো তুরুর মা কোথাও। আবেগের মুখে এসেছিল নিতাইয়ের। তা তিনি যান, শুনেছি সে খবর। কিন্তু আবেগকে প্রশমিত করে, আস্তে অন্য কথা বলে। সেই যে মেয়েটা, মানে সুহাস আর কি, সে নেই? সে তো স্কুল থেকে এসে পর্যন্ত না দেখে ভাবনা করছে, ঝিটাও কিছু জানে না। কি হবে নিতাই? কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে, তার কি কিছুই জানে নিতাই? শুধু শূন্য মস্তিষ্কে যেন সহস্র বোলতা সনসনিয়ে ওঠে। মাথার ভার ঘাড় বহন করতে রাজি হয় না। বালিশে ধপ করে মাথাটা ফেলে ভাঙা গলায় বলে ওঠে নিতাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আর একজন তো সবই বুঝতে পেরে ফেলেছে। নিতাইয়ের ওই একবার নিঃশব্দে অন্তপুরে পাক খেয়ে আসার পর মুহূর্তেই কাঁথা ফেলে উঠে এসেছে ভাবিনী। দরজার ফাঁকে চোখ কান রেখে আড়ি পেতে এই পিঠের কথাবার্তা শুনেছে এবং শুনেই সমস্ত রহস্য হৃদয়ঙ্গম করে ফেলেছে। একটা বদ বিচ্ছিরি মেয়ে মানুষের জন্যে দুটো দস্যি পুরুষ যে এরকম মচ্ছিভঙ্গ হয়ে পড়বে, এ তো অসহ্য, চোখে দেখাই শক্ত। ওই অসহ্য ব্যাপারটা আর বেশিক্ষণ বরদাস্ত করতে পারে না ভাবিনি। ঠনঠনিয়ে দরজার শেকলটা নেড়ে দেয়। সেই ঠনঠনানির মধ্যে যেন কোনো রহস্যবার্তার ইশারা। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস। বংশধর, সর্বেশ্বর, নারীতে নারীতে বাঁধন। ছেলে দুটো আশা অবধি এলোকেশি যেন উথলে বেড়াচ্ছেন। অবিশ্বাসীর সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দেরও বিরাম নেই। যে ছোট লোকের বেটি তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে, তার যে কখনো ভালো হবে না, এ বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশি নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছেন। কারণ এবার ওরা একা এসেছে। কোনো বার পুজোয় আসে, বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ হাতে পান না। না, সত্য আর আসেনি। এলোকেশি আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পইতে দিয়ে গেছে ভিটে এসে, তাও নবকুমার একা। 2 ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে সমারোহময় কাজের ধরনও নেই। নবকুমার শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো স্বাদ থেকেও থাকে, এলোকেশির কথা ভেবে সে স্বাদ তুলে রেখেছে। সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বরং কদিন ঝিকে রাত্রিরে থাকতে বললেই বেশ থাকতে পারবে সত্য। তাই থেকেছে। ভারী তো মনীষী, সাধন সরল তুরু খোকা ছাড়া পোশাকি নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে। তবু তাদের জন্যে পুকুরে জাল ফেলা হচ্ছে, টাটকা চিড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস, নাড়ু, পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীর তক্তি ইত্যাদি করে। যত রকম জানা আছে এলোকেশির। একটু ভুল বলা হলো, যত রকম বানাতে জানা আছে সদুর। সব চলছে একধার থেকে। নাকে নল ছেঁচে যাচ্ছে সদুর। নীলাম্বর অবশ্য 1-8বার বলেছেন, ওরে তোদের পেট টেট ভালো আছে তো? দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মা না বলে ঠাকুমার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছিস। কিন্তু এলোকেশি সে কথায় কর্ণপাত মাত্র করছেন না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানোর সম্পর্কে তার মনে লেশমাত্র ভয় আছে বলে মনে হচ্ছে না। বরং ঝংকার দিয়ে বলে ওঠেন, তুমি থামো তো, অসুখী বা হতে যাবে কেন? বালাই 60, আমি কি পচা পান্ত খাওয়াচ্ছি নাতিদের?
অসুখ যদি হয় তো বলতে হবে যে ওদের গর্ভধারিণীর গুণেই হয়েছে। শহরে গিয়ে শহুরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আধ পেটা খাইয়ে খাইয়ে পেট মেরে রেখেছেন। সারা দিন মানে একবার বই দুবার ভাত নয়। আর নবুকে আমি 3বার করে ভাত দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা, জিলিপি, তিলকুট দোকান থেকে কিনে আনিয়ে রাখে। কেনা খাবারে ছেলেপিলের পেট ভরে কেন? সকালে একবার দুটো ফেনা ভাত দিলে হাতে পোকা পড়ে? স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা। খিদের সময় ময়দা। দেখলে চোখ ফেটে জল আসে না ছেলেদের? নবু একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদেছে। শুধু 1-8বার বলতে চেষ্টা করেছিল, তা নবুর ছেলেদেরও যে কান্না আসে তা বলেছে ওরা তোমাকে? এলোকেশী সে কথাও উড়িয়েছেন। বলেছেন, বলবে আর কোন সাহসে? যে খান্ডারনি মা ভয়ে তার বিপক্ষ কথা একটা বলতে পারে, বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি বা 2-1টা পেটের কথা বার করছি, ছোটটা একেবারে তুখোর পাকা। জানে কথা বিকাশ পেয়ে গেলে মা আর আমার কাছে পাঠাবে না। তাই আহা, প্রকাশেরই বা আছে কি? বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করছে। কোথাকার একটা অখদ্দে অবদ্ধে ছুরিকে তো পুষছে। তাকে পয়সা খরচা করে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে। সে তো গেল, নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে গিয়ে মেয়ে পড়াচ্ছে। বিদ্যাবতী লীলাবতী। বলি, চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাহলে? বাবার জন্মে শুনেছিস কেউ কথা? ভদ্দরগড়ের বউ যায় গুরুমশাইগিরি করতে। নীলাম্বর অবশ্য এ সংবাদে ছিটকে উঠেছিল। গাল দিয়ে নবকুমারের পিতৃশ্রাদ্ধ ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন নিজে গিয়ে খরমপেটা করে ছেলে বউকে গায়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করেছেন। বলেছেন, না, গায়ে এনে আর দরকার নেই। যা যাবার তা তো গেছেই। ও বউয়ের হাতের ভাত তো আর খাচ্ছি না আমরা। মিথ্যে আর ধরা বাঁধার দরকার কি? এ বরং বাইরে বাইরে আছে, এখানে আনলেই তো পাড়া জানাজানি। ঘোমটা দিয়ে কোণে বসে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো সেই চেষ্টা করে দেখো। আখেরে বুড়ো বুড়িকে দেখবার একটা লোক তো চাই। এলোকেশী গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছো? মায়ের ওপর মন বিষ করে তোলবার জন্যে মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি। তবে মায়াবিনীর যে মহামন্তর জানা, ছেলেরা মাতৃভক্তিতে ডগমগ। মন্তরে নইলে আমার নিজের পেটের ছেলেটা এমন পর হয়ে যায়। সাধন সরল অবশ্য ভেতরের এত কথা জানে না। তারা প্রাণতরে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতার ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যি মায়ের উপর রাগ হচ্ছে তাদের। মার জেদের জন্যেই যে কলকাতায় বাস, সেটা সবিস্তারে এবং স্বনিন্দে শুনছে তো উঠতে বসতে। তবে শুধু ন্যায্য কথা কয়। অবশ্য মামির সামনে তত নয়, কারণ এলোকেশীর রণরঙ্গিনী মূর্তিকে সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পায় ভাইপোদের। এলোকেশী সন্ধ্যের মধ্যে বিছানা নেন, শুধু ভাত বেড়ে দিয়ে কাছে বসে গল্প করে। বলে, ঠাকুমার কথায় তো মাকে দুষছিস। বলি, মা যাই টেনে হিচড়ে নিয়ে গেছিল তাই না এই বয়সে এতটা পড়া করেছিস, ভালো ভালো করে পাশ করছিস। এখানে থাকলে হতো এসব? দেখছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এরই মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে, কেউ বা একটা কেলাসে 3-4 বছর ঘষ্টাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুনের ঘরের ছেলেটা আর চাষার ঘরের ছেলেটায় তফাৎ বোঝবার উপায় নেই। সাধন ঠাকুমার মুখের উপর বচন ছেড়ে বলে,
তা এত এত দিন, এত এত যুগ ধরে লোক তো দেশ গায়েই থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়া গাঁয়ের ছেলে। তোদের দাদামশাইয়ের কথা বলছিস? তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা। তবে তিনি কি আর তোর এই ঠাকুরদার মতন বদ্ধ চলা? তিনি হলেন নদীর মতন। শুধু পাড়া গায়ে কেন, শহর বাজারেই তার অনেক দিন পর্যন্ত কেটেছে। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস টাস না? না তো। যাস না? আমি বলি, এখন তোর মা স্বাধীন হয়েছে হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা আবার একলা একলা কি স্বাধীন হলো? আমাদের দেশে কেউই তো স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। সদু কথাটা চট করে অনুধাবন করতে পারে না, বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন, পরাধীন। গোরা সাহেবরা রাজা নয়? সদু সবিস্ময়ে প্রশ্ন করে, ও মা, শোনো কথা, ওদের রাজ্য, ওরা রাজা হবে না? বা, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের এদেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি করেছে বরং। আর মা বলেন, যে যার নিজের দেশের মালিক হবে, এই নিয়ম। যারা পরের দেশে এসে লোভ করে সেখানে শেকড় গেড়ে বসেছে তাদের। শুধু অবাক হয়ে বলে, এই সব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামিমা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তোদের বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্যক অর্থ বুঝতে না পেরেই বোধ করি সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করেন না, শুধু বলেন সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার, পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তা দেশটাই যাদের পরাধীন, তারা আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি না। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুটে বিদঘুটে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো? কে রাজা কে প্রজা তার ভাবনা। আজন্ম পরাধীনতায় কাটলো, স্বাধীনতা কাকে বলে তাই জানলাম না। তার মর্ম বুঝবো কি ছাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের আবার স্বাধীন পরাধীন? যাকগে, মরুকগে ওসব কথা। তোর মা নাকি গুরুমশাইগিরি করতে যায় রে? সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাওয়ি করে, তারপর সরলই সহসা সবেগে বলে ওঠে, তা বল না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন, লুকোচুরি মিথ্যে কথা এর বাড়া পাপ নেই, তবে বাবাকে বলতে মানা। বাবা পাছে মাকে যেতে নিষেধ করেন। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টার মশাই বলেছেন। শুধু চোখ কুঁচকে বলে, মাস্টার মশাই কে? বা, মাস্টার মশাই কে জানো না? ভবতোষ বাবু, বাবাকে যিনি। বুঝেছি বুঝেছি। তা সে না ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে? তার সঙ্গে বউ কথা কয়? সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে। ব্রহ্মজ্ঞানী হয়ে যাবার পরও তোদের বাড়িতে আসে সে? না, বাড়িতে আসেন না। বাবা তো তার মান রাখেননি, বাড়িতে ঢুকতে বারণ করেছেন। তাই মা বলেন, বেশ, আমি তার বাড়ি যাব। মাস্টারমশাই কত উপকারী। সদু গালে হাত দিয়ে বলে, তোদের কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি তুরু। ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসি তোদের মার আর দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা, ত্রিভুবনে কেউ শোনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করেছে বলে এখন জাত ধর্ম নষ্ট করার পরও কি দরকার আছে তার কাছে যাবার? যে কথা মনে আনাও পাপ, হঠাৎ তেমনি একটা সন্দেহ দংশন করে ওঠে সদুকে। তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে,
পাঠশালা তো মাস্টার মশাই বানিয়েছে। বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসে। মাস্টার মশাই বলে, দিনভর গালগপ্প করে, তাস খেলে আর কোদল করে, নয়তোবা ঘুমিয়ে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলাতলায় দুপুরবেলায় ওই পাঠশালা খুলে দিয়েছে। তোমাদের মতন বড়রাও পড়তে আসে। সদু একটা নিঃশ্বাস ফেলে বলে, এ জন্মে যদি কখনো মরি, তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো, আর তোর মার স্কুলে পড়ব। তাই এখনই তো পড়তে পারো। পারবো, সেই একেবারে যখন চিতায় শোবো। নে, ভাত কটা যে পাতে পড়েই আছে। খাচ্ছি বাবা, রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাস নে। সাধন সদুর সেই হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে বলে, পিসি, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি আমি কলকাতায় যাই আর এই বুড়ো বুড়ি দুটো না খেয়ে মরুক। আহা, চিরকাল কি, দু একদিনের জন্য বেড়াতে। থাক বাবা, তুই যে বললি এই ঢের, বেড়াতে আর এই জন্মে কোথাও যাচ্ছি না। যাব তো চিরকালের মতন সেই যমরাজার বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা যদি কাজ করতে পারিস, কাউকে কিন্তু বলতে পারবি না। যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। তোদের ওই বাগবাজারেই, তাই বলছি। ওখানের একটা বাসার ঠিকানায় একখানা চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহোৎসাহে বলে, কেন পারবো না, কত নম্বর বলো? লেখা আছে, দেব, কিন্তু শোন, কেউ যেন না জানতে পারে। জানতে না পারে? কেন বলো তো পিসি? পরে বলবো।